আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন ভ্যাট ব্যবস্থার আওতায় হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। হিসাব রক্ষণ পদ্ধতি ভ্যাট ব্যবস্থার একটা অন্যতম ভিত্তি। ভ্যাট ব্যবস্থা অ্যাকাউন্টস নির্ভর ব্যবস্থা। সঠিকভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে পারলে ভ্যাটের আওতায় কার্যক্রম সহজ হয়ে যায়। ভ্যাট ব্যবস্থার পূর্বে আবগারি কর ব্যবস্থায় রাজস্ব ফাঁকি প্রতিরোধ করার জন্য ফিজিক্যাল প্রিভেনশনের উপরে জোর দেওয়া হতো। ভ্যাট ব্যবস্থায় সেটি করা হয় না। ভ্যাট ব্যবস্থায় ডকুমেন্টারি প্রিভেনশনের উপরে বেশি জোর দেওয়া হয়। ডকুমেন্টারি প্রিভেনশনের জন্য হিসাবপত্র সঠিকভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়। আমাদের ভ্যাট ব্যবস্থায় 38টি ফর্ম রয়েছে। এই 38টি ফর্মে বিভিন্নভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে হয়। তবে সব ফর্ম সব সময় ব্যবহার করা হয় না। কোনো কোনো ফর্ম খুব বেশি ব্যবহার করতে হয়, আবার কোনো কোনো ফর্ম খুব কম ব্যবহার করার প্রয়োজন হয়। সাধারণত যেসব ফর্ম খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয় সেগুলো হলো মূল্য ঘোষণা ফর্ম। মূল্য ঘোষণা ফর্ম ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এরপর মূসক চালানপত্র। মূসক চালানপত্রের কয়েকটি ফর্ম রয়েছে। এর মধ্যে মূসক 11 ফর্ম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এরপর ক্রয় হিসাব পুস্তক রেজিস্টার। ক্রয় হিসাব পুস্তক রেজিস্টার মূসক 16 ফর্মে ক্রয় হিসাব পুস্তক রেজিস্টার সংরক্ষণ করা হয়। এরপর বিক্রয় হিসাব পুস্তক রেজিস্টার মূসক 17 ফর্মে বিক্রয় হিসাব রেজিস্টার সংরক্ষণ করা হয়। তাছাড়া মূসক 18 ফর্মে চলতি হিসাব রেজিস্টার সংরক্ষণ করা হয় এবং মূসক 19 ফর্মে রিটার্ন সাবমিট করতে হয়। এই ফর্মগুলোই ভ্যাট ব্যবস্থার মূল ফর্মস। আমরা ইতিপূর্বে মূল্য ঘোষণা আলোচনা করার সময় মূসক 1 নিয়ে আলোচনা করেছি। আমরা উপকরণ কর রিয়াদ ব্যবস্থা আলোচনা করার সময় মূসক 18 চলতি হিসাব ফর্ম নিয়ে আলোচনা করেছি। আমরা এই পর্যায়ে মূসক 11, 16 এবং 17 ফর্ম নিয়ে আলোচনা করব। আমরা মূসক 19 ফর্ম নিয়ে পরবর্তীতে রিটার্ন সাবমিশন দাখিলপত্র পেশ করার জন্য আমরা আর একটা ভিডিও টিউটোরিয়াল করব। সেখানে আমরা মূসক 19 ফর্ম নিয়ে আলোচনা করব। এখন আমি বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় হিসাব রক্ষণ সংক্রান্ত কতগুলো বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। হিসাব রক্ষণের এই যে সকল ফর্মগুলো রয়েছে, এই ফর্মগুলো মূলত হিসাব রক্ষণের ভিত্তি। তবে কোনো কোনো শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ের ক্ষেত্রে এই ফর্মগুলোতে সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে হিসাব রক্ষণ করা সম্ভব নাও হতে পারে ওই প্রতিষ্ঠানগুলোর কোনো বিশেষ কর্মকাণ্ডের কারণে। সেক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব প্রয়োজনে এই ফর্মগুলোর অতিরিক্ত কোনো ছকে হিসাব সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে তার নিজস্ব ছক স্থানীয় ভ্যাট অফিসে দাখিল করে রাখতে হবে, তবে অনুমোদন নিতে হবে না। ভ্যাট ব্যবস্থায় হিসাব রক্ষণ করার একটা মূলনীতি হলো এমনভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে যেন উহা সহজে নিরীক্ষা করা যায়। সহজে নিরীক্ষা করার সুবিধার জন্য আপনার হিসাবপত্র আপনি কিভাবে সংরক্ষণ করবেন তা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনার উপকরণ এবং উৎপাদিত পণ্যের মধ্যে সামঞ্জস্যতা আছে। উপকরণ উৎপাদন সম্পর্ক ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অনুসারে আপনি উৎপাদিত পণ্য যা বিক্রি করেছেন তার উপরে সঠিকভাবে ভ্যাট দিয়েছেন, আপনি সঠিকভাবে রেয়াত নিয়েছেন, আপনি সঠিকভাবে উৎস কর্তন করেছেন। আপনার উপকরণ ক্রয় হিসাব রেজিস্টারের যে স্থিতি আছে সেই স্থিতি অনুযায়ী আপনার গুদামে উপকরণ মজুদ আছে। আপনার বিক্রিত পণ্যের রেজিস্টার মূসক 17 যে স্থিতি আছে সেই স্থিতি অনুসারে আপনার গুদামে পণ্যের মজুদ আছে। এই বিষয়গুলো প্রমাণ করার জন্য, সুষ্ঠুভাবে হিসাবপত্র সংরক্ষণ করার জন্য আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে আপনার হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। এখন আমরা স্ক্রিনে এই মূসক 11 ফর্ম, মূসক 16 ফর্ম এবং মূসক 17 ফর্ম দেখব। দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে একটা ফর্ম দেখছেন। এই ফর্মটা হলো মূসক 11 চালানপত্র ফর্ম। মূসক চালানপত্রের বেশ কয়েকটি ফর্ম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই মূসক 11 চালানপত্র ফর্ম। এই ফর্মের সম্পূর্ণ ফরম্যাটটি দেখুন। এখানে 8টি কলাম রয়েছে। এই ফর্মে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন
করদাতা শনাক্তকরণ সংখ্যা অর্থাৎ প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ক্রেতার নাম, ঠিকানা, ক্রেতার করদাতা শনাক্তকরণ সংখ্যা, চালানপত্রের ক্রমিক সংখ্যা। এই চালানপত্রের ক্রমিক নম্বর থাকতে হবে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রেতা একটি ক্রমিক সংখ্যা সংরক্ষণ করবেন। চালানপত্র প্রদানের তারিখ, চালানপত্র প্রদানের সময়, পণ্য অপসারণের, অর্পণের বা সেবা প্রদানের প্রকৃত তারিখ ও সময়, পণ্য বা সেবার চূড়ান্ত গন্তব্যস্থল, যানবাহনের প্রকৃতি এবং নম্বর। এখানে একটা কথা উল্লেখ করা দরকার যে এই মূসক চালানপত্র পণ্য বা সেবার সাথে সবসময় রাখতে হবে। যে যানবাহনে পণ্য পরিবহন করা হবে সেই যানবাহনে এই মূসক চালান থাকতে হবে। এই পণ্য যেখানে ডেলিভারি দেওয়া হবে সেখানে মূসক চালানও সেখানে প্রদান করতে হবে। এরপর এই মূসক চালানের ভিত্তিতে ক্রেতা রেয়াত নেবে। এই মূসক চালানে 8টি কলাম রয়েছে। এই 8টি কলামের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করতে হয়। এখানে একটি কথা বলে রাখা দরকার যে মূসক 11 চালানে এই ছক অক্ষুণ্ণ রেখে বিক্রেতা তার নিজস্ব প্রয়োজনে আরও তথ্য এখানে অন্তর্ভুক্ত করতে পারেন। তিনি কোনো অতিরিক্ত কলাম, কোনো অতিরিক্ত রো এখানে যোগ করতে পারেন। একটি কথা এখানে পরিধানযোগ্য যে অনেক বিক্রেতা মূসক 11 চালান ইস্যু করেন এবং তার পাশাপাশি আবার নিজস্ব ডেলিভারি চালান ইস্যু করেন। সেক্ষেত্রে তাকে দুটো চালান ইস্যু করতে হয়। দুটো চালান ইস্যু করার আসলে তেমন কোনো প্রয়োজন নেই। তার অতিরিক্ত বিক্রেতার যদি অতিরিক্ত কোনো তথ্য সংরক্ষণ করার প্রয়োজন হয় এই মূসক 11 ফর্মের তথ্যগুলো ছাড়া, তাহলে তিনি এই মূসক 11 ফর্মের মধ্যেই তিনি কলাম বৃদ্ধি করে, সারি বৃদ্ধি করে তিনি অতিরিক্ত তথ্য সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে আমি দর্শকদের অবগতির জন্য আর একটা বিষয় জানিয়ে রাখি। আমাদের বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় 38টি ফর্ম রয়েছে। প্রধানত এই ফর্মগুলোর মাধ্যমে হিসাবপত্র সংরক্ষণ করা হয় হাতে লিখে। যখন ভ্যাট আইন প্রচলন করা হয়েছিল তখন আমাদের দেশে কম্পিউটারের তেমন প্রচলন হয়নি। পরবর্তীতে ক্রমে ক্রমে কম্পিউটারায়ন হতে থাকে এবং মানুষ কম্পিউটারের মাধ্যমে হিসাব সংরক্ষণে উৎসাহিত হয়, যার ফলে বর্তমানে কম্পিউটারের মাধ্যমেও হিসাব সংরক্ষণ করা যায়। এই 38টা ফর্মের মধ্যে শুধুমাত্র 4টা ফর্মের ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে হিসাব সংরক্ষণ করতে হলে কমিশনারের অনুমতি নিতে হবে। এই ফর্মগুলো হলো মূসক চালান ফর্ম। মূসক চালান ফর্ম মূলত মূসক 11 ফর্ম, এছাড়া আরও কয়েকটি ফর্ম রয়েছে। এরপর মূসক 16 ক্রয় হিসাব রেজিস্টার, মূসক 17 বিক্রয় হিসাব রেজিস্টার এবং মূসক 18 চলতি হিসাব রেজিস্টার। এই কয়েকটা রেজিস্টার কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে হলে কমিশনারের অনুমতি নিতে হয়। এছাড়া আর সকল ফর্মে কম্পিউটারের মাধ্যমে হিসাব সংরক্ষণ করতে হলে কমিশনারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মূসক 11 ফর্ম দেখলাম। এই মূসক 11 ফর্মে ক্রমিক নাম্বার দিয়ে বিক্রিত পণ্য এখানে সিরিয়ালে লিখতে হয়। এই ক্রমিকগুলো খুবই সহজ। এই ক্রমিকগুলো পূরণ করতে হয়। অতঃপর সর্বমোট মূল্য লিখতে হয়, সর্বমোট ভ্যাটের পরিমাণ লিখতে হয়, তারপরে তার কথায় লিখতে হয়। এরপর সিল, স্বাক্ষর এবং তারিখ দিয়ে এই মূসক 11 ফর্ম 3 কপি প্রস্তুত করতে হয়। প্রথম কপি পণ্য বা সেবার সাথে প্রদান করতে হয়। দ্বিতীয় কপি 5 কার্যদিবসের মধ্যে স্থানীয় ভ্যাট সার্কেলে পাঠাতে হয় এবং তৃতীয় কপি পণ্য বা সেবা প্রদানকারী 6 বছর তার নিজস্ব অঙ্গনে সংরক্ষণ করবেন। এই হলো মূসক চালানের বিধান। এখন আমরা মূসক 16 রেজিস্টার ক্রয় হিসাব পুস্তক দেখব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে দেখছেন একটি ক্রয় হিসাব রেজিস্টারের নমুনা। ক্রয় হিসাব রেজিস্টারে কলাম সংখ্যা অনেক, এখানে প্রায় 19টা কলাম আছে। এই ক্রয় হিসাব রেজিস্টারের কলামগুলো সম্পর্কে বর্ণনা দেওয়ার পূর্বে আমি কতগুলো বেসিক কথা বলে রাখি। একটা প্রতিষ্ঠান, ধরুন একটা শিল্প প্রতিষ্ঠান একটা পণ্য উৎপাদন করে। এই একটা পণ্য উৎপাদন করতে ধরুন তার 10টা উপকরণ প্রয়োজন হয়।
এছাড়া এই শিল্প প্রতিষ্ঠানের আরো অনেক ধরনের ক্রয় রয়েছে, যন্ত্রপাতি থেকে শুরু করে স্পেয়ার পার্টস, বিভিন্ন সেবা, টেলিফোন সেবা ক্রয় ইত্যাদি। এই উপকরণ সমূহ ক্রয় ছাড়াও এই প্রতিষ্ঠানের আরো নানা প্রকার ক্রয় রয়েছে। তার সকল ক্রয় এই মূসক 16 রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। তবে উল্লেখ্য যে সকল ক্রয়ের উপরে তিনি রেয়াত পাবেন না। যে সমস্ত ক্রয় উপকরণ হিসেবে বিবেচিত শুধুমাত্র সে সকল ক্রয়ের উপরে তিনি রেয়াত পাবেন। ধরুন এই প্রতিষ্ঠানটি সর্বমোট 20 প্রকারের জিনিসপত্র ক্রয় করেন, তাহলে তার যে ক্রয় হিসাব রেজিস্টার, এই রেজিস্টারের পাতাগুলো 20 ভাগে ভাগ করতে হবে। যে সমস্ত উপকরণ খুব বেশি ক্রয় করা হয় তার জন্য বেশি পাতা রাখতে হবে, এবং যে সমস্ত উপকরণ কম ক্রয় করা হয় সে সমস্ত উপকরণের জন্য কম পাতা রাখতে হবে। প্রথম পাতায় কন্টেন্টস করতে হবে যে এই উপকরণ এত পাতা থেকে এত পাতা পর্যন্ত লেখা হয়েছে, অমুক উপকরণ এত পাতা থেকে এত পাতা পর্যন্ত লেখা হয়েছে। একটা পাতায় শুধুমাত্র একটা উপকরণ নিয়ে লিখতে হবে। আমরা এখানে দেখব একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সালফিউরিক অ্যাসিড তৈরি করেন। সালফিউরিক অ্যাসিড তৈরির একটি উপকরণ হলো সালফার। আমরা দেখব এই প্রতিষ্ঠানটি সালফার আমদানি করে, আমদানি করার বা ক্রয় করার পরে তার মূসক 16 রেজিস্টারে কিভাবে তিনি সালফার লিপিবদ্ধ করেন। দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বে দেখেছি এই ক্রয় হিসাব রেজিস্টারটি একটি অনেক বড় রেজিস্টার। এখানে প্রায় 19টি কলাম রয়েছে। আমরা পূর্ববর্তী মাসের যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স এই মাসে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা দেখব এই রেজিস্টারের যে রোগুলো তার কতগুলো ভাগ আছে। যেমন প্রথম দিকে ক্রমিক সংখ্যা এবং তারিখ, তারপর মজুদ উপকরণের প্রারম্ভিক জের। এই পাতায় যে উপকরণ লেখা হয়েছে সেই উপকরণের বর্তমানে ব্যালেন্স কত আছে, এই খাতায় ব্যালেন্স কত আছে, এবং সেই ব্যালেন্স প্রকৃতপক্ষে গুদামে থাকতে হবে। এটা পূর্বের মাসের ব্যালেন্স। আমরা দেখছি যে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মাসে কোনো ব্যালেন্স ছিল না, তাই এই ব্যালেন্স এখানে শূন্য, ডান দিকে কোনো ব্যালেন্স নেই। এরপর কলাম 5 থেকে 14 পর্যন্ত ক্রয়কৃত উপকরণের বর্ণনা। যে উপকরণ এখন ক্রয় করা হচ্ছে সেই উপকরণের নানাবিধ বিষয়ের বর্ণনা এই কলাম 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 মধ্যে লিপিবদ্ধ করতে হবে। এরপর এভাবে একটা প্রতিষ্ঠানের উপকরণ তার খাতায় বিভিন্ন পাতায় লিপিবদ্ধ করা থাকবে এবং উপকরণ বাস্তবে তার গুদামে থাকবে। এইখান থেকে উপকরণ বিয়োগ করে প্রোডাকশন স্থানে, উৎপাদনের স্থানে পাঠাতে হবে। যখন উৎপাদন স্থানে পাঠাতে হবে তখন এই কলামে উপকরণগুলো মাইনাস করতে হবে। পণ্য প্রস্তুতকরণ, উৎপাদনের ব্যবহার, ব্যবসায়ীদের ক্ষেত্রে পণ্য বিক্রয়। এইখান থেকে পণ্য মাইনাস করে গুদাম থেকে পণ্য নিয়ে মেশিনে নিয়ে যেতে হবে এবং উৎপাদন করতে হবে, পণ্য উৎপাদন করতে হবে। যখন এইখান থেকে উপকরণ নিয়ে যাওয়া হবে তখন উপকরণের যে ব্যালেন্স, যে স্থিতি, সেই স্থিতি থেকে উপকরণের পরিমাণ কমে যাবে, মূল্য কমে যাবে। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তার সালফিউরিক অ্যাসিড তৈরি করার একটি উপকরণ হলো ইন্ডাস্ট্রিয়াল সালফার। এই সালফার তিনি আমদানি করেছেন, তারপর তিনি কিভাবে এই ক্রয় হিসাব রেজিস্টারে এন্ট্রি দিয়েছেন। এই প্রতিষ্ঠানটি বিল অফ এন্ট্রির মাধ্যমে সালফার আমদানি করেছে। আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটির পূর্ববর্তী মাসের সালফারের কোনো জের ছিল না। একটা বিল অফ এন্ট্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি সালফার আমদানি করেছে। বিল অফ এন্ট্রি নাম্বার C161651। এই বিল অফ এন্ট্রির তারিখ 8/12/2010।
যে প্রতিষ্ঠানের কাছ থেকে আমদানি করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ইস্ট এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সালফার। আমদানি করা হয়েছে সৌদি আরব থেকে। কলাম 10-এ পণ্যটার নাম লেখা হয়েছে সালফার। এই পণ্য কেনা হয়েছে 3 লাখ কেজি 300 মেট্রিক টন। এই পণ্যের ক্রয় মূল্য 36,16,766 টাকা। উল্লেখ্য, এই ক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক শুল্ক এবং ভ্যাট বাদ দেওয়া হয়েছে। সম্পর্ক শুল্ক যদি থাকে তাহলে এই কলামে লিখতে হয়, আর ভ্যাট যদি থাকে তাহলে এই কলামে লিখতে হয়। উপকরণের পরিমাণ 300 মেট্রিক টন। উপকরণের মোট মূল্য 36,16,766 টাকা। এখন এই প্রতিষ্ঠানের ক্রয় হিসাব রেজিস্টার মূসক 16 রেজিস্টারে উপকরণের মজুদ আছে 300 মেট্রিক টন, যার মূল্য 36,16,767 টাকা। এখন তিনি যখন পণ্য উৎপাদন করবেন তখন বিভিন্ন পাতা থেকে বিভিন্ন উপকরণ তার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট অনুসারে তিনি খাতা থেকে উপকরণ মাইনাস করবেন এবং গোদাম থেকে উপকরণ নিয়ে উৎপাদন স্থলে তিনি পাঠিয়ে দিবেন। আমরা এখন দেখব পরবর্তী তারিখ ডিসেম্বরের 13 তারিখ। ডিসেম্বরের 13 তারিখে মজুদ উপকরণের প্রারম্ভিক জের হলো 3 লাখ কেজি 300 মেট্রিক টন। এর মূল্য দাঁড়ালো 36,16,766 টাকা। এবং এই দিনেই কিছু উপকরণ 2154 কেজি উৎপাদন স্থলে পাঠিয়ে দেওয়া হলো। এই 2154 কেজি উপকরণের মূল্য হলো 25,968 টাকা, যা স্থিতি থেকে বাদ দেওয়া হলো। এখানে উল্লেখ্য যে পার কেজি উপকরণের মূল্য এখানে বের করতে হবে। মোট মূল্যকে এই মোট কেজি দিয়ে ভাগ করে ফেললেই 1 কেজির দাম পাওয়া যাবে। এভাবে প্রতিদিন উপকরণ উৎপাদন স্থলে পাঠানো হয়েছে আর ব্যালেন্স থেকে বিয়োগ করা হয়েছে। যেহেতু এই প্রতিষ্ঠানটি একবারে অনেক উপকরণ ক্রয় করেছে, তাই বারবার আর উপকরণ ক্রয় দেখানো হয়নি, শুধুমাত্র উৎপাদন স্থলে প্রেরণ এবং মাইনাস করা স্থিতি থেকে মাইনাস করা দেখানো হয়েছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি এরপর আবার কোনো উপকরণ আমদানি করা হতো বা ক্রয় করা হতো তাহলে এখানে যে কোনো ঘরে এন্ট্রি দিয়ে তা আবার ব্যালেন্সের সাথে যোগ করতে হতো। এভাবে একাধিক চালান যদি আমদানি করা হয়, এই একাধিক চালানের মূল্য সাধারণত সমান থাকে না, মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে। সেই ক্ষেত্রে আপনি যখন উপকরণ উৎপাদন স্থলে নিয়ে যাবেন তখন কিভাবে তার মূল্য মাইনাস করবেন? এখানে নিয়ম হলো ওয়েটেড অ্যাভারেজ হিসাব করে মাইনাস করতে হবে। 3 ধরনের পদ্ধতি আছে, লিফো, ফিফো এন্ড ওয়েটেড অ্যাভারেজ। লিফো হলো লাস্ট ইন ফার্স্ট আউট, ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর ওয়েটেড অ্যাভারেজ হলো গড় করে মাইনাস করা। আমরা ভ্যাট ব্যবস্থায় সাধারণত এই ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি অনুসরণ করে থাকি। আমরা মূসক 16 রেজিস্টারে কিভাবে আমদানিকৃত বা ক্রয়কৃত উপকরণ এন্ট্রি দিতে হয় তা আমরা দেখলাম। এই মূসক 16 রেজিস্টারে উপকরণ এন্ট্রি দেওয়ার পরে মূসক 18 রেজিস্টারে এন্ট্রি দিয়ে রেয়াত নিতে হয়। আমরা ইতোপূর্বে রেয়াত আলোচনা করার সময় আমরা দেখেছি কিভাবে মূসক 18 ফর্মে এন্ট্রি দিতে হয়। এখন আমরা মূসক 17 ফর্ম বিক্রয় হিসাব রেজিস্টার দেখব। আমরা এতক্ষণ দেখলাম মূসক 16 রেজিস্টার ক্রয় হিসাব রেজিস্টার কিভাবে সংরক্ষণ করতে হয়। ক্রয় হিসাব রেজিস্টারে অনেক উপকরণ থাকে, তাই বিভিন্ন পাতায় বিভিন্ন উপকরণ লিপিবদ্ধ করতে হয়। অনেকগুলো উপকরণ ব্যবহার করে একটা পণ্য তৈরি করা হয়, তাই বিক্রয় হিসাব রেজিস্টারে প্রতি পণ্য অনুযায়ী হিসাব রাখতে হয়। একটা প্রতিষ্ঠান যদি 5টি পণ্য তৈরি করে তাহলে তার বিক্রয় হিসাব রেজিস্টারের যে পাতাগুলো তা 5 ভাগে ভাগ করা হয়। যে পণ্য খুব বেশি বিক্রি করা হয় সেই পণ্যের জন্য বেশি কাগজ রাখতে হয়, বেশি পাতা রাখতে হয়, আর যে পণ্য কম বিক্রি হয় সেই পণ্যের জন্য কম পাতা রাখতে হয়। আমরা এখন
এট এ গ্লান্স দেখব একটা মূসক 17 ফর্মের কি কি কলাম এবং রো থাকে। মূসক 16 ফর্মের মতো মূসক 17 ফর্মও একটা খুব বড় ফর্ম। এই ফর্মে সর্বমোট কলামের পরিমাণ সংখ্যা 19টি। এই কলামগুলো আবার বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রথমে ক্রমিক সংখ্যা, তারিখ, এরপর উৎপাদিত পণ্যের প্রারম্ভিক জের। এই কলামে পূর্বের মাসে উৎপাদিত পণ্যের যে জের ছিল সেই জের এবং সেই পণ্যের যে মূল্য ছিল সেই মূল্য এখানে লেখা হয়। উৎপাদন, আমরা ক্রয় হিসাব রেজিস্টার আলোচনা করার সময় আমরা দেখলাম সেখান থেকে উপকরণ নিয়ে পণ্য উৎপাদন করা হয়। পণ্য উৎপাদন করার পর পণ্য যখন ফিনিশড গুডস হয়ে যায় তখন এই ফিনিশড গুডসের পরিমাণ এই 5 এবং 6 কলামে লিখতে হয়। লেখার পরে এটা ব্যালেন্সের সাথে যোগ করতে হয়, যোগ করে ফিনিশড গুডস আবার গুদামে পাঠিয়ে দিতে হয়। এরপর যখন পণ্য বিক্রি করা হয় তখন বিক্রি করা সংক্রান্ত সব তথ্য 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16 এই কলামগুলোতে পণ্য বিক্রি করা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করতে হয়। আমরা জানি বিক্রি করার সময় মূসক 11 চালান ইস্যু করতে হয়। মূসক 11 চালান ইস্যু করার পর ওই মূসক 11 চালান এই মূসক 17 ফর্ম বিক্রয় হিসাব রেজিস্টারে এন্ট্রি দিয়ে এখান থেকে পণ্য বিয়োগ করতে হয়। এরপর পণ্য বিয়োগ করার পরে পণ্যের যে জের থাকে সেই জের এখানে লিখতে হয়। পণ্যের যে মূল্য থাকে সেই মূল্য 18 নম্বর কলামে লিখতে হয়। 19 নম্বর কলামে কোনো মন্তব্য যদি প্রয়োজন হয় তাহলে লিখতে হয়। আমরা এখন একটু বিস্তারিতভাবে দেখব। আমরা এখানে দেখছি এই দিনগুলোতে ডিসেম্বর 1, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই সময় এই প্রতিষ্ঠানে কোনো বিক্রি হয়নি। এই সময় উৎপাদন হয়েছে। প্রত্যেক দিন এই যে তারিখগুলো এখানে আছে সেই তারিখগুলোতে আমরা ধরে নিই যে মূসক 16 রেজিস্টার থেকে তিনি উপকরণ মাইনাস করেছেন, মাইনাস করে উৎপাদন স্থলে নিয়ে গেছেন। এরপর উৎপাদন স্থলে পণ্য উৎপাদন করা হয়েছে। উৎপাদন করার পর মূসক 17 রেজিস্টারে 5 এবং 6 কলামে লিখে পণ্যের পরিমাণ লেখা হয়েছে, পণ্যের মূল্য লেখা হয়েছে। এই মূল্যের ক্ষেত্রে একটি বিষয় বলে রাখা দরকার যে এই মূল্য একটি বিশেষ ধরনের মূল্য। এইটা কোন মূল্য? এই পণ্যের যে মূল্য ঘোষণা দেওয়া আছে ঘোষিত মূল্য, এই মূল্য ঘোষিত মূল্য। এই মূল্যে মূসক 11 চালানপত্র ইস্যু করা হবে এবং এই মূল্য এই মূসক 17 ফর্মে উল্লেখ করতে হবে। এরপর আমরা দেখতে পাই ডিসেম্বরের 21 তারিখে পণ্য উৎপাদন হয়েছে। উৎপাদন হওয়ার পর এখানে লেখা হয়েছে এবং এই পণ্য স্থিতির সাথে যোগ হয়েছে। আবার পণ্য বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পর এই কলামগুলোতে এন্ট্রি করা হয়েছে। এখানে পণ্য বিক্রি হয়েছে। পণ্য যিনি কিনেছেন তার নাম মেসার্স আসাদ ট্রেডিং, তার মূসক নিবন্ধন সংখ্যা এত, তার ঠিকানা এই মূসক চালানের ক্রমিক নম্বর 990। এই মূসক চালান এই সময়ে ইস্যু করা হয়েছে। এই মূসক চালানে পণ্যের নাম সালফিউরিক অ্যাসিড, বিক্রি করা হয়েছে 10,000 কেজি। এই 10,000 কেজির মূল্য 67,500 টাকা। আর এই মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করা হয়েছে 10,125 টাকা। পণ্য বিক্রি করার ফলে এই ব্যালেন্স থেকে পণ্য কমে গেছে, পণ্যের মূল্য কমে গেছে। এইভাবে পরবর্তীতেও পণ্য বিক্রি করা হয়েছে আর বিক্রি করার সময় এই কলামগুলোতে এন্ট্রি দেওয়া হয়েছে। এখান থেকে ব্যালেন্স কমে গেছে। আবার পণ্য উৎপাদন হয়েছে। উৎপাদন হওয়ার পর এই দুইটি কলামে এন্ট্রি দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে মূসক 16 বিক্রয় হিসাব রেজিস্টার। এই বিক্রয় হিসাব রেজিস্টারে মূলত পণ্যের বিক্রয় লিপিবদ্ধ করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মূসক 17 ফর্ম কিভাবে পূরণ করতে হয় তা দেখলাম। পণ্য বিক্রি করার সময় মূসক চালান ইস্যু করতে হয়। এই মূসক চালান মূসক 17 ফর্মে এন্ট্রি দিয়ে পণ্যের স্থিতি থেকে পণ্য মাইনাস করে এই মূসক 17 রেজিস্টার সংরক্ষণ করতে হয়।
এরপর মূসক চালান সহ এই পণ্যগুলো ক্রেতাকে সরবরাহ করতে হয়। এখানে বলে রাখা দরকার যে মূসক 17 ফর্মে সংরক্ষিত এই বিক্রয় হিসাব রেজিস্টারে পণ্যের যে ব্যালেন্স থাকবে প্রকৃতপক্ষে গুদামে পণ্যের সেই ব্যালেন্স থাকতে হবে, এবং মূসক 16 ফর্মের উপকরণের যে ব্যালেন্স থাকবে প্রকৃতপক্ষে গুদামে উপকরণের সেই ব্যালেন্স থাকতে হবে। পণ্যের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সবসময় সঠিক রাখতে হবে, অর্থাৎ আপনার ঠিক যে পরিমাণ উপকরণ কোনো পণ্য প্রস্তুতকরণের প্রয়োজন হয় ঠিক সেইভাবে আপনাকে মূল্য ঘোষণা দিয়ে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট নির্ধারণ করে রাখতে হবে। তাহলে উৎপাদনের সাথে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের মিল থাকবে এবং রেজিস্টারের সাথে গুদামের উপকরণ এবং পণ্যের মিল থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা হিসাব রক্ষণের যে প্রধান রেজিস্টারগুলো সেগুলো আমরা দেখলাম। আমাদের দেশের উৎপাদক এবং ব্যবসায়ীগণ অনেক ক্ষেত্রে সঠিকভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে পারে না, কারণ আমাদের মাঠ পর্যায়ে ভ্যাট সম্পর্কে অভিজ্ঞ জনবলের যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া কিভাবে এই হিসাবপত্র সংরক্ষণ করতে হয় সে বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণ প্রদান করা হয়নি। কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত গড়ে ওঠেনি যেখানে এই প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাসেও এ সমস্ত বিষয় এখনো অন্তর্ভুক্ত করা হয়নি, তাই মানুষের মধ্যে এ সকল বিষয়ে যথেষ্ট অজ্ঞতা রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর ভ্যাটের হিসাব সংরক্ষণ সংক্রান্ত রেজিস্টার সম্পর্কে আপনাদের সাধারণ ধারণা হবে এবং আপনারা নিজে নিজেই আপনাদের প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করতে পারবেন। আর একটা মূল ফর্ম রয়েছে যা মূসক 19 ফর্ম। এই ফর্মে ভ্যাটের দাখিলপত্র অর্থাৎ রিটার্ন দাখিল করতে হয়। আমরা এর পরবর্তী ট্র্যাকে ভ্যাটের রিটার্ন সাবমিশন নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।